লন্ডনের সবচেয়ে বড় সিবিআই অফিসারে আজকে আকাশকে ডাকা হলো। কেননা এখানে অনেক ক্রিটিক্যাল কেসের বিষয়ে হেডকোয়ার্টারে আকাশকে ডাকা হলো। আকাশকে এখানে আনতে হেলিকপ্টার পাঠানো হয়েছিল, কেননা আকাশ অনেক দূরে থাকে সেজন্য। হেলিকপ্টার করে আকাশকে সিবিআই অফিসে আনা হয়। আকাশ আসতে ওইখানে বড় বড় সিবিআই অফিসাররা আকাশকে স্বাগতম জানায়। আকাশ ওদের সাথে হ্যান্ডশেক করে ভেতরে চলে আসে। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো আকাশ। তোমার সাথে একটা কেসের ব্যাপারে কথা বলতে চাই। তার জন্য তোমাকে যে জায়গায় থাকতে হবে সেই জায়গাটা একটু নোংরা, কিন্তু তোমাকে ওখানেই থাকতে হবে, কারণ তাহলেই তুমি কেসটা হ্যান্ডেল করতে পারবে। তা না হয় বুঝলাম, কিন্তু থাকতে হবে কোথায়? একটা বস্তিতে, ওখানে থেকেই তোমাকে সব করতে হবে। তবে চিন্তা নেই, তুমি যে বস্তির রুমে থাকবে সেই রুমের ভিতর একটা গোপন দরজা আছে। ওই দরজার ভিতর দিয়ে তুমি ঢুকলে তোমার নিজের বেডরুমের মতো রুম পাবে, কিন্তু উপরে যেটা থাকবে ওইটা শুধুমাত্র লোকজনকে দেখানোর জন্য। এই নাও চাবি, তোমার সামনে ফাইল রাখা আছে, ওটা পড়লেই বুঝতে পারবে। স্যার, এতে করে আমার কিছু শর্ত আছে। কি কি শর্ত? আমাকে কেউ ফলো করতে পারবে না, আমি ওখানে একা একা থাকবো, প্রয়োজন ছাড়া কেউ আমার সাথে যোগাযোগ করবে না। তাছাড়া আমার পরিচয় যেহেতু ডাটাবেজে নেই, সেজন্য আমার পরিচয় কেউ জানবে না, কিন্তু দরকার পড়লে আমি আপনার সাথে যোগাযোগ করব। তাই হবে। তাহলে স্যার, আমি এখন ড্রেস চেঞ্জ করে নেই। আকাশ ওখানে ওয়াশরুমে ঢোকে। বস্তির ছেলেদের মতো অনেকটা নোংরা শার্ট প্যান্ট পরে নেয়। ভিতর থেকে বাইরে আসলে বড় স্যার তো চিনতেই পারছে না আকাশকে। বাহ, তুমি তো দেখি এখনই সব চেঞ্জ করে নিয়েছো। কি করব স্যার, কাজ যেমন পোশাকও তেমন। তাহলে চলি স্যার। আকাশের পোশাক পরে বেরিয়ে পড়ে। এদিকে সিবিআই অফিসে আজ করা সবাই জানে। এখানে কাজ করতে হলে যে কোনো অফিসারকেই অনেক রকম বেশ ধরতে হয়, তাই কেউ আকাশকে কোনো রকম প্রশ্ন করেনি। অফিস থেকে বের হয় একটা ট্যাক্সি নিয়ে ওই বস্তির কাছে চলে আসে। বস্তি থেকে নামলেই বাচ্চাদের চেঁচামেচি ও দুর্গন্ধ তো আসেই। আকাশ নিজের রুমটা খুঁজে নেয়। প্রথম দিন বিধায় আকাশকে ভেতরে চলে যায়। ভিতরে গিয়ে দরজা আটকিয়ে গোপন রুমে চলে যায়। ওর ভিতরের রুমটা অনেক সুন্দর। এখানে যেহেতু থাকতে হবে, তাহলে ফ্রেশ হয়ে নেই, তারপর না হয় বাকি কাজ করা হবে। তাই আকাশ নিজের পোশাক ছেড়ে গোসল করে খাবার খেয়ে উপরের রুমে এসে শুয়ে পড়ে, কেননা আকাশ সাথে করেই খাবার নিয়ে এসেছে। তখন দরজায় কেউ আওয়াজ করে। আকাশ ক্যামেরা চালু করে। ক্যামেরায় আকাশ একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা অনেকটা ছোট, তবে ওর হাতে খাবার ছিল। এতটুকু একটা মেয়ের হাতে খাবার দেখে একটু অবাক হলো, কারণ খাবারটা আকাশের জন্য এনেছে। আকাশ খাবারটা নিয়ে ওই মেয়েটির হাতে 1,000 টাকার একটা নোট ধরিয়ে দিল। এতে মেয়েটি খুশি হয়ে চলে গেল। আকাশ খাবারের প্যাকেটটা খুলে ছোট্ট একটা রুটি দেখতে পায়। এই রুটি দেখে আকাশ কিছুই বলছে না, কারণ এখানে অনেক পরিবার আছে যাদের কাছে একটা রুটি অনেক মূল্যবান। এইদিকে আকাশের ফোনে কল আসে। জি স্যার, বলেন। তা ঠিক মতো পৌঁছাও তো তুমি। জি স্যার, আমি ঠিক আছি, শুধু খাবারের সমস্যা আছে। আচ্ছা, চিন্তা করো না, বাজারে এসে তরকারি কিনে নিও। ঠিক আছে স্যার। এইদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ এখানে কারো চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। তাই ওখান থেকে বের হয়ে দেখার জন্য আসে। দেখে চারপাশে সব লোকজন লাঠি হাতে দাঁড়িয়ে আছে। ওদের দিকে আকাশ এগিয়ে যায়। তখন আকাশের গায়ের শার্ট অনেক পুরনো ছিল। ওদের কাছে যেতে, ওই, কে রে তুই? এত বড় হয়ে এই বস্তিতে কি জন্য এসেছিস? আমি সাধারণ একজন মানুষ, টাকার অভাবে এখানে এসে থাকি, কিন্তু আপনারা এভাবে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছেন কেন? ওইটা কি তোকে বলতে হবে? একটা কথাও বলবি না, সোজা এখান থেকে সর, নয়তো এর ফল ভালো হবে না। দেখুন, যাই করেন না কেন, বস্তির কারোর ক্ষতি করবে না প্লিজ। দেখ, বেশি ক্যাচাল পারিস না, এখান থেকে না সরলে কিন্তু ভালো হবে না। এদিকে আকাশ দেখলো ওদের সাথে কথা বলে লাভ নেই, কারণ এরা তো কথাই মনে হয় শুনবে না। বুঝেছি, তোদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চায় না, মনে হচ্ছে সোজা অ্যাকশনে যেতে হবে। এরপর পাবেলের সাথে আকাশের মারামারি শুরু হয়ে গেল। ওখানে আকাশ ওদের 7 জন লোককে মেরে মাটিতে শুইয়ে দেয়। অনেকের গায়ে ময়লা লেগে আছে, তাই ওরা ওখান থেকে চলে যায়। পাবেল যাওয়ার আগে আকাশকে অনেক হুমকি দিয়ে চলে যায়। ওরা চলে যাবার পর আকাশ নিজের ঘরে এসে কোনো রকম শার্ট পরে বেরিয়ে পড়ে যায় রাস্তায়। যাওয়ার সময় বড় অফিসার কল দেয়। আকাশ, তুমি যেখানে থাকো না কেন, এক্ষুনি অফিসে চলে আসো। ওকে স্যার। আকাশ অফিসে চলে আসে। ওখানে একটা ফাইল দেওয়া হয় আকাশকে। ফাইল নিয়ে ওখান থেকে চলে আসে।
ফাইল নিয়ে আকাশ বস্তিতে আসার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লেগে সব পড়ে যায়। এতে করে ওদের দুজনের সাথে যা যা ছিল সব পড়ে যায়। সরি, আমি দেখতে পারিনি। ধাক্কা দিয়ে সরি বলা হচ্ছে? দেখুন, আমি ইচ্ছে করে দেইনি। কই থেকে যে এইসব আজব মানুষ আসে কে জানে। দেখুন, আমি চলে যাচ্ছি, আমার ফাইলটা দিয়ে দিন। ইরা ফাইল দিয়ে দেয়। এতক্ষণ ফাইলটা ইরার হাতে ছিল, যা আকাশ ইরার থেকে নিয়ে নেয়। ওইদিকে বস্তিতে চলে আসে, কেননা এই বস্তির মাঝে আকাশকে থাকতে হবে, নয়তো আকাশের পরিচয় অনেকেই জেনে যেতে পারে। তাই এখানেই থাকা। বস্তিতে এসে ফাইল পড়তে থাকে। ফাইল পড়ে যা বোঝা নিয়েছে আকাশ। ওই দিন আকাশ রান্না করে ওখানে। ওখানে রান্না করতে করতে আকাশ বিরক্ত হয়ে যাচ্ছে, তাই বড় স্যারকে কল দেয়। স্যার, কোন জায়গায় এনে ফেললেন আমায়? কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে? এখানে পানি হতে রান্নায় সব কিছুতেই সমস্যা হয়। তাহলে একটা কাজ করতে পারো, তুমি খাবার বাইরে থেকে খেতে পারো, পানি না হয় বাইরে থেকে কিনে নেবে। স্যার, তাহলে তো পকেট পুরোই ফাঁকা হয়ে যাবে। আকাশ, তুমি কি আমার থেকেও নিজের পরিচয় লুকাচ্ছ মনে হয়? তোমার আগের একদিনের খরচ এখানে তুমি 1 মাসে শেষ করতে পারবে না। রাখি স্যার। এদিকে ফাইল পড়া শেষ করে, পড়া শেষ হলে আকাশ বেরিয়ে পড়ে একটা ব্যাগ নিয়ে। ব্যাগ নিয়ে বের হওয়ার পর রাস্তায় এসে ওখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসে ভার্সিটিতে। ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢোকে। তখন অনেক সকাল ছিল, তাই তেমন কেউ র্যাগিং করতে পারেনি। ওইখান থেকে প্রিন্সিপাল স্যারের রুমের ভেতরে ঢুকে একটা ফাইল দেখায়। স্যার, নিউ অ্যাডমিশন লাস্ট সেমিস্টার। প্রিন্সিপাল স্যার আকাশের পা থেকে মাথা অবধি দেখতে থাকে। দেখা শেষ হলে অন্য আরেকটা ভার্সিটির কাজ দেখে, তাই কোনো কথা না বলে আকাশের ফাইলে সাইন করে দেয়। তাই সাথে প্রয়োজনীয় কাগজপত্র রেখে দেয়। তাহলে স্যার আমি আসি। আকাশ প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হবে, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এখানে আসতে না আসতে ধাক্কা শুরু করে দিয়েছিস? তোকে তো নতুন মনে হচ্ছে। দেখুন, আমি ইচ্ছে করে করিনি। আমি বের হচ্ছিলাম, আপনি নক না করে ঢুকতে গেছেন, তাই তো। আয়, তোর সাহস কি করে হয় এভাবে মুখে মুখে তর্ক করার, তাও আমার সাথে? আমি কোথায় তর্ক করলাম? দাঁড়া, তোকে তো আমি দেখে নিব, আগে প্রিন্সিপালের সাথে কথা বলে নিই। রোজ ভিতরে গেলে আকাশ ওখান থেকে দৌড়ে চলে আসে মাঠের কাছে। ওখানে বসে আকাশ হাঁপাতে থাকে। যাক বাবা, বাঁচা গেছে। আরেকটু হলে তো। ওইদিকে রোজা প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আকাশকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর রোজা আকাশকে দেখতে পায়, তাই পেছন থেকে চেঁচিয়ে বলে, আয় পাবেল, এই ছেলেটাকে ধর, তোর পাশে দাঁড়িয়ে আছে। এইদিকে রোজার চেঁচানোর আওয়াজ শুনে পাবেল পাশে তাকায়। পাশে তাকিয়ে আকাশকে দেখে। ও, তাহলে তুই এখানেও চলে এসেছিস? একবার আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিস, আর এখন যাও এসেছিস রোজার সাথে ঝামেলা শুরু করে দিয়েছিস। রোজা? এই রোজা মেয়েটাকে? পিছনে তাকিয়ে দেখ, তাহলেই দেখতে পারবি। আকাশ পিছনে তাকিয়ে দেখে রোজা। এই মেয়েটা আমার পিছনে কেন পড়ে আছে? এদিকে রোজা আকাশের সামনে চলে আসে। পাবেল, এই বস্তি মার্কা ছেলেটাকে একটু উচিত শিক্ষা দে। তার বলতে, এর সাথে এমনিতে আমার অনেক পুরনো হিসাব আছে, আগে ওই হিসাবটা শেষ করে নেই। এইবার ওরা মারতে থাকে আকাশকে। এইদিকে আকাশ মার খেতে খেতে পালিয়ে আসবে, তখন ও ভুল করে রোজার সাথে আবারও ধাক্কা খায়। আয়, তুই কি জীবনও ভালো হবি না? রোজা সেই থাপ্পড় দিতে যাবে, তার আগে আকাশ পাশ কাটিয়ে চলে আসে। ওই দিনটা আকাশের অনেক খারাপ যাচ্ছিল। এইদিকে অনেক দিন বস্তিতে থাকতে থাকতে এখানকার মানুষদের সাথে আকাশের অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়, তাই আকাশ সবসময় ওদের খেয়াল রাখত। কখনো কারোর বিপদ হলে আকাশ ওদের পাশে দাঁড়িয়ে যেত। এভাবেই চলতে থাকে আকাশের দিন। এইদিকে তার সাথে আকাশ ভার্সিটিতে যায়, তখন খেয়াল করে রোজা আকাশকে অনেক সুন্দর করে সেজেছে। তাই আকাশ অনেকক্ষণ রোজার দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটা রোজা খেয়াল করে। যেই আকাশের দিকে তাকাতে যাবে অমনি আকাশ পাশ কাটিয়ে চলে যায়। ওখানে যেতেই আকাশ কয়েকজন লোকের সাথে ধাক্কা খায়। স্যার, বড় স্যার আপনাকে ডাকছেন। আপনার মোবাইল অফ, সেজন্য আমাকে পাঠিয়েছেন। ঠিক আছে, তোমরা যাও, আমি আসতেছি। ওরা চলে যায়। এদিকে আকাশ অফিসে চলে আসে। ওখানে এসে বড় স্যারের সাথে কথা বলতে থাকে। স্যার, গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে বলেন, নয়তো বস্তিতে কাজ আছে। তাহলে বোঝা যাচ্ছে তুমি বস্তির সাথে নিজেকে মানিয়ে নিয়েছো। যাক, ভালোই করেছো। তবে একটা কথা, তোমাকে দেখলে যেন যে কেউ বস্তির লোকই মনে করে। স্যার, শুধু এই কথা বলার জন্য রেখেছেন, না আরো কিছু কথা বলবেন?
গুরুত্বপূর্ণ কথা হলো আজকে থেকে তোমার কাজ শুরু হবে। ওই বস্তিতে কে আসে কে যায় এইগুলোর খোঁজ খবর তো রাখবেই, তার সাথে ভার্সিটিও। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। তাহলে আমি এখন আসি। আচ্ছা যাও। আকাশ ওখান থেকে চলে আসে বস্তিতে। ওখানে এসে দেখে অনেকেই ওদের বাড়ি মেরামত করছে, তাই আকাশ ওর রুমে গিয়ে চেঞ্জ করে বাইরে এসে ওদের সাহায্য করে। ওদের সাহায্য করার সময় হঠাৎ আকাশ খেয়াল করলো একটা অচেনা মেয়ে কাপড় পরে ওর পাশে দাঁড়িয়ে ওদের সাহায্য করছে। আকাশ মেয়েটার দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়, কেননা মেয়েটির চেহারা অতটা সুন্দর না হলেও কিন্তু অনেক মায়াবী মায়াবী লাগছিল। ওখানে থাকা সবাই মিলে কাজ শেষ করলো। তখন মেয়েটি আকাশকে বলল, ধন্যবাদ আপনাকে। আশ্চর্য, আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছেন? এই যে এই মানুষদের সাহায্য করছেন। আমি তো প্রথমে ভেবেছি আপনি ভিতরে গিয়ে আর আসবেন না, কিন্তু এখন দেখছি আপনি কাজ করতে চলে এসেছেন। ও তা বলেন, আমি তো কি না কি ভেবে নিয়েছি। আচ্ছা, আপনাকে তো এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমি এখানে গতকাল রাতে এসেছি, তাই ঘরটা একটু ঠিক করতেছি। তো আপনি কি এখানে একাই থাকেন? কেন বলুন তো? না এমনি, কারণ একটা মেয়ে এভাবে রাতে একা একা থাকবে তাই বলছিলাম। সমস্যা নেই, আমি থাকতে পারবো, কিন্তু আপনাকে দেখে তো অনেক ভালো মনে হচ্ছে। তাহলে আপনি এখানে কেন থাকছেন? কি করব, বিয়ে করিনি, তাই কোনো প্লেটে উঠতে পারেনি, তাই এই বস্তিতে থাকি 5 বছর ধরে। কিন্তু আপনি কেন? আমারও সেম অবস্থা। তাই এখানে কোন ঘরে আপনি থাকেন? ওই যে সামনের ঘরটায়। আচ্ছা, আমার কাজে সাহায্য করছেন, ধন্যবাদ। রাতে এসে কফি খেয়ে যান। এখানে কফি? তা আপনি কি করেন? না মানে ওই রকম কিছু একটা। আমি ভার্সিটিতে পড়ি, এখান থেকে ভার্সিটিও কাছে। আচ্ছা, বাকি কথা রাতে আসবেন, তখন বলবো। তাহলে যাই। আকাশ ওখান থেকে এসে গোসল করে নেয়। গোসল করা শেষ হলে খাবার খায়। এদিকে আকাশ ভাবতে থাকে, এরকম একটা মায়াবী মেয়ে এখানে থাকে। যদি একটু কালো, তবে চেহারা অনেক মায়াবী। ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে যায়। সন্ধ্যের পর আকাশ ইরার রুমের দিকে যেতে থাকে। রুমের দরজা আটকানো ছিল, তাই আকাশ দরজায় টোকা দেয়। এর ফলে ইরা ভেতর থেকে বলে, বাহিরে কে? আমাকে সন্ধ্যের পর আসতে বলছেন? ও আপনি, দাঁড়ান দরজা খুলে দিচ্ছি। ইরা দরজা খুলে দেয়। এদিকে আকাশ ভিতরে গিয়ে ইরার সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ইরা থেকে ইরার সম্পর্কে জানে, তার সাথে ইরাও আকাশের সম্পর্ক জানে। এভাবে রাত হয়ে যাওয়াতে আকাশ বের হয়ে চলে আসে ওর বাসায়। ওখানে এসে আকাশ শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ বের হয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে। তখন আকাশ ইরাকে বলে, দাঁড়িয়ে আছেন যে? দুজনেই যেহেতু একই ভার্সিটিতে যাব, তাহলে একসাথেই যাই। এদিকে মেয়েটার কথা শুনে আকাশ ভাবতে থাকে, আচ্ছা, মেয়েটার মনে কোনো কুমতলব নেই তো? কি ভাবছেন? কিছু না, হ্যাঁ চলুন তাহলে একসাথেই যাওয়া যাক। ওরা দুইজনই হাঁটতে থাকে। কিছু দূর এসে ট্যাক্সিতে উঠে পড়ে। ওরা ট্যাক্সি করে চলে আসে ভার্সিটিতে। ওখান থেকে নেমে ওরা যে যার রুমের দিকে যাবে। তখন রোজা ও পাবেল ওদের ডাক দেয়, এই ছেলে, এদিকে আয়। কিন্তু আকাশ ওইদিকে আসতেই চাইছে না। তাই এবার রোজা বলে, আই, এদিকে কি আসবি? মার খাবি নাকি? আসতেছি। আকাশ ওদের সামনে গেলে ওরা আকাশকে নানানভাবে অপমান করে, যা এরা দূর থেকে দাঁড়িয়ে বুঝতে পারে। আকাশ সব কথা শুনে ক্লাসে আসে। ওখানে আকাশ লক্ষ্য করে কিছু কিছু ছেলে ক্লাসের ভিতর ড্রাগসের ব্যবসা করে। ওরা একজন আর একজনকে ড্রাগস দিচ্ছে। আকাশ ওই ছেলেগুলোকে চিনে রাখে, কেননা এইদের মাধ্যমেই আকাশ অনেক জায়গায় পৌঁছাতে পারবে। ওই দিন আকাশ ক্লাস শেষ করে একটা জায়গায় আসে। ওই জায়গায় একটা সমুদ্রের ধারে। ওখানে আসার কারণ হচ্ছে আকাশের বেশিরভাগই হাতিয়ার এখানে রাখা হয়। ওখানে আকাশ নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসে বস্তিতে। ওখানে এসে নিজের রুমে চলে যায়। রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই কেউ দরজায় টোকা দেয়। দরজা খুলে তাকিয়ে দেখে ইরা। আপনি এখানে? হুম, ভার্সিটি ক্লাস শেষে আমার জন্য অপেক্ষা কেন করেনি? যাও, এসেছেন সন্ধ্যের দিকে। আমার ক্লাস তো 1 ঘন্টা শেষ হয়ে যায়, ওখান থেকে কিছু টুকটাক কাজ করি, নয়তো খাবারের খরচ কোথায় পাবো? আমার 3 ঘন্টা হয় ক্লাস। তবুও ঠিক বলেছেন, আমিও অন্য বাসায় কাজ করি, বুঝতেই তো পারছেন। ভেতরে এসে কথা বলেন। থাক, পড়তে পারবো। আচ্ছা, এই ছেলেগুলো কারা? ছেলেগুলোর কথা শুনে আকাশ অনেকটাই আশ্চর্য হয়ে যায়, কেননা
ছেলেগুলোর কথা ইরা কি করে জানলো তা ভেবে। আপনি কি করে জানেন এই ছেলের কথা? আরে, আপনি যখন ভার্সিটিতে গিয়েছিলেন তখন দেখলাম একটা ছেলে আপনাকে কি যেন বলছিল। মনে হচ্ছে আপনাকে র্যাগিং করছিল। ওই ছেলে? আসলে আমরা তো বস্তিতে থাকি, ওখানে থাকা কাউকে তো কেউ ভালো চোখে দেখে না, তাই। ও, তাই বলেন। আচ্ছা, আমি এখন যাই। এইদিকে ইরা চলে যায়। ইরা যাওয়ার পর আকাশ রাতে বেরিয়ে পড়ে, বেরিয়ে ভার্সিটিতে যায়। ওখানে যে যে ছেলেগুলো এই ড্রাগস বিক্রি করে, আকাশ ওদের ধরে ওর সিক্রেট রুমে নিয়ে আসে। ওদের উপর অনেক রকম টর্চার করে। ওদের মুখ থেকে কোনো নাম বের করতে পারেনি, তাই আকাশ একটু চিন্তিত। কেননা ওদের মুখ থেকে যে করেই হোক নাম আকাশ বের করবেই, তাই অনেক ভয়ঙ্করভাবে ওদের শাস্তি দেয়। ওই শাস্তি সহ্য করতে না পেরে ওরা কয়েকজনের নাম বলে। আকাশ ওদের ওইখানে আটকিয়ে রাখে, কেননা ওদের ছেড়ে দিলে বাকিরা বুঝে যাবে সব কিছু। কেননা ওদের ধরা পর্যন্ত ওদের ছাড়া যাবে না। ওদের এখানে রেখে আকাশ বস্তিতে চলে আসে। বস্তিতে এসে দেখে ইরা ওর রুমের দরজা খুলে ভেতরে ঢুকছে। যদিও এরা আকাশকে দেখেনি, তাই আকাশ চুপি চুপি দরজা খুলে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে আকাশ ভাবতে থাকে, এই মেয়েটা এত রাতে বাইরে কেন? কোনো গন্ডগোল হয়নি তো? পরের দিন সকালে আবার ওরা আকাশের সাথে বের হয়। ভার্সিটিতে গিয়ে ওরা জানতে পারে ভার্সিটি থেকে কে বা কারা ভার্সিটির কয়েকজন ছেলেকে ধরে নিয়ে গেছে, কিন্তু কোথায় আছে ওরা এই ব্যাপারে এখনো কেউ কিছু জানে না। কিছুই তো বুঝতে পারছি না। ভার্সিটির ছেলেদের তুলে নিয়ে গিয়ে কার বা কী লাভ হতে পারে? মনে হয় ওদের বাবা মায়ের থেকে পাউন্ড নেবে। হতেও পারে। এরই মধ্যে রোজা ও পাবেল এসে হাজির। এই দাঁড়া, তুই ওই ছেলেদের নেওয়ার পিছনে তোর হাত নেই তো? কি বলছেন? আমি কিভাবে? কারণ ওরা তোকে মেরেছিল, সেজন্য তুই ওদেরকে। ওই ঘটনার তো 20 দিন হয়ে গিয়েছে, এতদিন পর কেন নিতে যাব বলেন? আমার তো তোকেই সন্দেহ হচ্ছে। আর তোরা দুজনে কি ভাই বোন নাকি, যে দুজনেই এরকম ময়লা জামা পরে আছিস? আসলে আমরা দুজনেই। বস্তিতে থাকছি তাই তো? হ্যাঁ, থাকি। দেখ, যদি আমি জানতে পারি এর পেছনে তোর হাত আছে, তাহলে তোকে কি হাল করব নিজেও বুঝতে পারবি না। আকাশ ক্লাসে চলে যায়। এইদিকে দুপুরে আকাশ চলে আসে অফিসে। অফিসে এসে বড় স্যারের কাছে যায়। স্যার, আসবো কি? হ্যাঁ আসো। ওই দিকটাও কোনো খবর পেলে? ভার্সিটিতে দুজন ড্রাগস বিক্রি করা ছেলেকে ধরেছি, ওদের থেকে অনেকেরই নাম বের করেছি। তার উপর ওখান থেকে পাভেল ও রোজা, এদের দুজনের ডিটেলস আমাকে যত তাড়াতাড়ি পারেন একটু সংগ্রহ করে দেবেন। তাই হবে, তুমি ওদের ছবি দিয়ে যাও, বাকিটা আমি সামনে নেব। ঠিক আছে আকাশ, তাই হবে। তুমি তাহলে এখন আসতে পারো। স্যার, আজ রাতে আমি একটা মিশনে যাব, তাই 5 জন লোক রেডি রাখবেন, আমি রাতে আসবো। কিসের মিশন? আমি তো এই ব্যাপারে কিছু জানি না। স্যার, ওই মিশন সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, শুধু আমার জন্য লোক রাখবেন। যদি না রাখতে পারেন তাহলে বলে দেবেন। এখন আসি তাহলে। এইদিকে আকাশ চলে আসে। অন্যদিকে বস্তিতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ওখানে এসে খেয়াল করে এরা রুমের দরজা বন্ধ, তাই আকাশ ওর রুমে চলে গেল। ওখানে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে রাত 8টায় আকাশ বের হয়ে যায়, অফিসে চলে আসে। অফিসে এসে নিজের পোশাক পরে নেয়, যে পোশাকে আকাশের শরীরে একটা পশমও দেখা যায় না। গায়ে কালো ব্লুটুথ জ্যাকেট, পরল প্যান্ট, কালো বুট, চোখে হলোগ্রাম চশমা। এক কথায় দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। এদিকে আকাশের সাথে যারা যাবে ওরাও এইরকম পোশাক পরেছিল। ওরা ওইখান থেকে একটা হেলিকপ্টার ওঠে। হেলিকপ্টার সোজা একটা আইল্যান্ড কাছে আসে। আইল্যান্ডের কাছে আসলে ওরা 5 জন লাফ দেয় ওখান থেকে। প্যারাশুটের মাধ্যমে ওরা আইল্যান্ডের ভেতরে এসে নামে। তোমাদের মধ্যে একজন থাকবে বাড়ির বাইরে, সে দূর থেকে ক্রস করবে। বাকিরা আমার সাথে আসো। সবাই হলোগ্রাম অন করে নাও, তাহলে শত্রুদের দেখতে পারবে। ওরা আকাশের কথায় হ্যাঁ বলে ভিতরে চলে যেতে থাকে। ওরা ভিতরে যেতে যেতে অনেক লোকই দেখতে পায়, যাকে ভিতরে দেখছে তাকে মেরে ফেলছে। এভাবে অনেক লোককে ওরা মেরে ফেলেছে। ওদের দিকে যতই ওরা সামনে এগোচ্ছে ততই বিপদ আরও বাড়ছে, কেননা সামনে অনেক ল্যান্ডমাইন আছে, যা উপরে পা পড়লে বাঁচার আশঙ্কা 1% আছে। তা ওদের অনেক সাবধানে যেতে হচ্ছে। তোমরা হলোগ্রাম সেটিং পাল্টে নাও, মানুষের অস্তিত্বের বদলে ল্যান্ডমাইনের অপশন দিয়ে রাখো, তাহলে এই চশমায় ল্যান্ডমাইনগুলো দেখতে সাহায্য করবে। ওরা তাই করলো। ল্যান্ডমাইন অপশন অন করতেই 20-25টা দেখতে পেল। ওরা সাবধান ওই জায়গায় পার হলো।
ওই জায়গা পার হওয়ার সময় ওদের উপর অনেক আক্রমণ হতে থাকে। এতে করে ওদের মধ্যে একজনের পায়ে গুলি লাগে, কিন্তু প্যান্টের ভেতর ব্লু প্রুফ কভার থাকায় বেঁচে গেল। ওরাও পাল্টা গুলি করতে থাকে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তাই সেটিং চেঞ্জ করে আবার আগের মতো করে নেয়। এবার সব কিছু দেখতে পাচ্ছে। এবার একে একে ওদের মারতে থাকে, সাথে ভিতরে ঢুকতে থাকে। অনেক ভিতরে গিয়ে ওরা সবাইকে মেরে ফেলে। এখন শুধুমাত্র এই জায়গায় একটা টাইম বোম সেট করে দিলেই এই জায়গা ধ্বংস হয়ে যাবে। সব কিছু ঠিক করে নিল, তখন দরজার বাইরে দেওয়ার শব্দ হলো। কোথা থেকে দরজা টোকার শব্দ আসছে? তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি। আকাশ দরজা খুলে দেখে ইরা। এইদিকে ইরা এখানে কি করে আসবে তা আকাশ বুঝতে পারছে না, তাই ইরার কাছে গিয়ে, আপনি এখানে কি করছেন? আমাকে ওরা তুলে নিয়ে এসেছে। চলুন আমার সাথে। আমি যাব না, বাহিরে অনেক বিপদ। বের হলে ওরা আমাকে মেরে ফেলবে। দেখুন, বাইরে কোনো বিপদ নেই, তাই আপনি সেফলি আমার সাথে আসতে পারেন। ভিতরে কি আর কোনো মেয়ে আছে? না, আমি একা আছি এখানে। তাহলে আমার সাথে আসেন। আকাশ ওর হাত বাড়িয়ে দিল। ইরা ওর হাত বাড়িয়ে দেয়। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। আসার সময় টাইম অন করে দেয়। ওরা ওখান থেকে চলে আসে। কিছু দূর এসে হেলিকপ্টার থেকে দড়ি ফেলে ওরা এক একে দড়ি বেয়ে উপরে হেলিকপ্টারে গিয়ে উঠে পড়ে। আকাশ ইরাকে কাঁধে নিয়ে উপরে উঠে আসে। ওরা আয়ারল্যান্ড থেকে কিছু দূরে আসলেই ওই আইল্যান্ডের বোমের কারণে পুরো আয়ারল্যান্ড ধ্বংস হয়ে যায়। আরেকটু হলে তো আপনি এখান থেকে মরেই যেতেন। আমি আপনাদের কথা শুনে টোকা দেই, কারণ আমার ক্ষুধা লেগেছিল সেই জন্য। এই নিন খাবার, আপনি এগুলো খেয়ে খিদে মেটান। এরা আকাশের হাত থেকে প্যাকেটটা নিয়ে চিকেন খেতে থাকে। খাওয়া শেষ হলে আকাশ এবার ইরাকে প্রশ্ন করে। আচ্ছা, ওরা আপনাকে এখানে কি করে আনলো? কিন্তু আপনাদের পরিচয় কি? এবার তো হেলমেট খুলতে পারেন। তা সম্ভব না। এভাবে 5 জন, আমরা কেউ কারোর নাম তো দূরের কথা, চেহারাও কেউ দেখিনি, তাই দেখতে পারবেন না। এখন বলেন কিভাবে এখানে আসলেন? আমি ভার্সিটি থেকে ফিরছিলাম, তখন কয়েকজন লোক আমার সাথে এসে আমাকে অজ্ঞান করে ফেলে। এরপর আমার কিছু মনে নেই। আপনি থাকেন কোথায়? বস্তিতে। বস্তিতে? কিন্তু আপনাকে দেখে তো বস্তির মেয়ে মনে হচ্ছে না, কেননা আপনার পোশাক তো তেমন না। আসলে আমি ভার্সিটিতে গিয়েছি, তাই ওখানে যেতে তো ভালো পোশাক পরতে হয়, সেই জন্য। এদিকে আকাশ ভালো করেই বুঝতে পারছে ইরা মিথ্যা কথা বলছে, কেননা ইরা তো আকাশের সাথে গিয়েছিল ভার্সিটিতে। তখন তো অন্য একটা পোশাক ছিল, কিন্তু এখন তো আর একটা পোশাক। আকাশ সবটা বুঝে ইরাকে প্রশ্ন করলো না আর। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে নিয়ে এখন কোথায় যাচ্ছেন? তার আগে এটা বলেন আপনাকে কোথায় নামিয়ে দিতে হবে? আমি যেখানে থাকি ওই বস্তির পাশে। পাইলট, ওই জায়গার উপর দিয়ে যেও, ওনাকে নামাতে হবে। পাইলট ওই জায়গার দিকে যেতে থাকে। বস্তির কাছাকাছি একটা জায়গায় এসে হেলিকপ্টার থামে। দড়ি বেয়ে নিচে নামতে কি পারবেন? না। এরপর আকাশ ইরাকে আবারও কোলে নেয়। এবার উপর থেকে ওরা দড়ি ছাড়ছে আর ওরা নিচে নামছে। নিচে নামিয়ে দিয়ে আকাশ যেই আবার উপরে উঠতে যাবে, তখন ইরা বলে, যাওয়ার আগে আপনার নামটা তো বলে যাবেন। নামটা না হয় পরেই জানতে পারবেন। আকাশ ওখান থেকে আবার হেলিকপ্টার উঠে যায়। ইরা ওখান থেকে বস্তিতে ঢুকে নিজের রুমে চলে যায়। উফ, একটুর জন্য বেঁচে গেছি। যদি ওনারা না আসতো তাহলে তো আজকে প্রাণটাই যেত। এদিকে আকাশ অফিসে এসে ওর পোশাক চেঞ্জ করে আবার বস্তিতে চলে আসে চুপি চুপি। অনেক সাবধানের সাথে আকাশ ভেতরে ঢুকে যায়। এদিকে পরের দিন সকালে আকাশ ঘুম থেকে ওঠে, তখন সকাল 10টা। ঘুম থেকে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে ইরা তার সাথে ঝগড়া করছে, তাই আকাশ ওখানে যায়। কি হয়েছে? আপনি এভাবে কার সাথে? আরে, আমি তো ফোনে কথা বলছি। তাই বলে এত জ্বর? কি করব, যার সাথে কথা বলছি ও আবার কানে একটু কম শোনে, তাই এই জোরে বলতে হচ্ছে। কিন্তু আপনি এখনো এখানে ভার্সিটিতে যাবেন না? আসলে রাতে ঘুম হয়নি, তাই ঘুমের ওষুধ খেয়েছিলাম, কিন্তু আপনি নিজেও তো দেখি যাননি। আর বলবেন না, আমি নিজেও ঘুমাতে পারিনি। ঘুমাবে কি করে? রাত 4টায় এখানে এসেছো, ঘুমানোর সময় পেলে কোথায়? কিছু কি ভাবছেন? না। ওরা কথা বলার মাঝে কয়েকজন লোক আসলো এই বস্তিটা ভাঙতে। ওরা বস্তি ভাঙার জন্য সব রকমের গাড়ি নিয়ে এসেছে, সাথে কিছু পুলিশ ও উকিলও নিয়ে এসেছে। আকাশ ওনাদের সাথে কথা বলে জানতে পারে এই জায়গা নাকি একজন কিনে নিয়েছে।
তাই এই লোকটা এখন এই জায়গা খালি করতেই চাইছে। এদিকে এখানে থাকা মানুষগুলো তো অনেক অসহায় হয়ে আছে, কেননা এখান থেকে চলে গেলে ওদের থাকার কোনো জায়গা নেই সেজন্য। দেখুন, আপনার কাগজপত্র বের করেন। ওই বস্তির ছেলে, তুই কাগজপত্র সম্পর্কে কি বুঝবি? আপনাকে দেখাতে বলছি, দেখান। পুলিশ আকাশের হাতে কাগজ দিলে আকাশ পড়তে থাকে। পড়া শেষ হয়ে গেলে আকাশ ওনাদের বলে, দেখুন, এই কাগজটা নকল, তাই আপনারা এখান থেকে আসতে পারেন। কি, তুই ওর মাথা ঠিক আছে তো? এই কাগজটা আমার নিজেরা চেক করে এনেছি, এটাতে কিছুই নকল হতে পারে না। এই যে এটা যে কতটা আসল তা আপনার পেট দেখেই বোঝা যাচ্ছে। তাই আপনি এখান থেকে যাবেন কিনা তা বলেন, নয়তো আমি বড় কোনো অফিসারকে এখানে ডাকবো। পুলিশ অফিসার আকাশের কথা বুঝতে পারে, এই কাগজপত্র অনেক ভালো বুঝতে পারে, নয়তো উকিল নিজের হাতে তৈরি করার পরেও কি করে বুঝে গেল সেটাই ভাবছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পুলিশ ওখান থেকে চলে যায়। এইদিকে ওরা যাওয়ার পর বাকি সবাই আকাশের প্রশংসা করতে থাকে। ওরা এখন আকাশকে আগের চেয়ে অনেক ভরসা করতে শুরু করে দিয়েছে। সত্যি আজকে ভার্সিটিতে না গিয়ে ভালোই করেছেন, নয়তো ফিরে এসে এই বস্তি আমরা আর দেখতে পেতাম না। তা ঠিক বলেছেন। তাহলে এখন কি করবেন? ভাবছি একটু ঘুরতে বের হব, কিন্তু কার সাথে যাব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। এইদিকে আকাশ ইরার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে ইরা আকাশের সাথে যেতে চাইছে। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি আপনাকে নিয়ে যাব। সত্যি? তাহলে ভালো কিছু জামা পরে নিন। আপনি তাহলে 15 মিনিট অপেক্ষা করেন। এদিকে ইরা চলে যায় রেডি হওয়ার জন্য। অন্যদিকে আকাশ ভাবে ইরা কেন আকাশের সাথে যাওয়ার জন্য হ্যাঁ বলে দিল। এইসব ভাবতে ভাবতে আকাশ নিজেও রেডি হয়ে বেরিয়ে এলো। ওরা দুজনেই বস্তি থেকে বের হয়ে রাস্তা চলে আসে। ওখান থেকে একটা ট্যাক্সিতে উঠে পড়ে এবং একটা সমুদ্রের কাছে আসে। ওখানে আকাশ ট্যাক্সি ভাড়া দিয়ে দেয়। ভাড়া দিয়ে ওরা হাঁটতে থাকে। কিছুদূর যাওয়ার পর ইরা পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। পরে গেলেন কি করে? জানি না, মনে হচ্ছে কোনো কিছুর সাথে। বুঝতে পারছি। এখন তাহলে উঠে হাঁটা ধরেন। আপনার হাতটা বাড়িয়ে দিন। আকাশ হাত বাড়িয়ে দেয়, কিন্তু ইরা উঠতে যাবে তখনও পায়ে ব্যথা অনুভব করে, তাই দাঁড়াতে পারলেও হাঁটতে পারছে না। আমি তো হাঁটতে পারছি না। আঘাতটা একটু বেশি মনে হচ্ছে লেগেছে। এখন কি করা যায়? হাঁটবেন কি করে? ওটাই তো ভাবছি, এখন বাসায় যাব কি করে। আপনি কিছু না মনে করলে আপনাকে কোলে নিয়ে যেতে পারবো। কি? কোলে? এই ছাড়া কোনো উপায় নেই। তবে একটা উপায় আছে, চাইলে আমার কোলে না উঠে এখানে যে কারোর কোলে উঠতে পারেন। না থাক, তাহলে আপনি কোলে নেন। অপরিচিত কারোর কোলে ওঠাচ্ছে, পরিচিত কারোর কোলে ওঠাই ভালো। ইরা আকাশের কোলে উঠে পড়ে। আকাশ ইরাকে নিয়ে হাঁটতে থাকে, কেননা ওরা এখনো পাহাড়ে উঠতে পারেনি। তাই এখন আকাশ ইরাকে নিয়ে পাহাড়ে উঠবে। আপনি তো দেখে অনেক হালকা। কি বলছেন? 60 কেজি আপনার কাছে হালকা মনে হচ্ছে? একটু কমই মনে হচ্ছে। আচ্ছা, আমাকে নিয়ে পাহাড়ে উঠতে তো আপনার কষ্ট হয়ে যাবে। কিছু হবে না, আপনি শুধু নড়াচড়া না করলেই হয়। তাহলে আপনার ডান হাতটা এখন আর একটু নিচে নামান, নয়তো আর একটু উপরে উঠিয়ে ধরেন। মানে? এখন যে জায়গায় হাত দিয়ে ধরে আছেন ওই জায়গা ছাড়া বাকি জায়গায় ধরতে পারেন। এদিকে ইরার কথা আকাশ কিছু একটা আন্দাজ করতে পেরেছে, তাই ভালো করে অনুভব করে আকাশ অনেক লজ্জা পায়। বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে। ঠিক আছে, এত কষ্ট করছেন আমার জন্য, তাই এইটুকু ছাড় তো দিতেই পারি। তাহলে কি এই জায়গায় এখনো ধরে রাখবো? এই না না। এদিকে আকাশ ইরাকে নিয়ে পাহাড়ে ওঠে, তবে ওইখানে ওঠার জন্য গাড়ির ব্যবস্থা আছে। তাই আকাশ ইরাকে গাড়িতে করেই নিয়ে উপরে ওঠায়। ওখানে ইরাকে কোল থেকে নামিয়ে দাঁড় করায়। ইরা এক পায়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। অনেক সুন্দর তো, সত্যি অসাধারণ জায়গাটা। ওরা ওইখানে অনেকক্ষণ থেকে আবার নিচে নামে। নিচে নামার পর নিন, কোলে নিন, কিন্তু এইবার হাতটা এখানেই রাখবেন। কোন জায়গায়? আকাশের কথা ইরা আবার রাগে লুক নিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। আরে এভাবে তাকাবেন না, ভয় করতেছে। আকাশের কথা শুনে এরা হেসে দেয়। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরার হাসি দেখতেছে। সত্যি কত মায়া আছে এই হাসিতে। এর আসল পরিচয় তো আমাকে জানতেই হবে, কেননা ওই রাতের ঘটনার পর তো। কি ভাবছেন? এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার পায়ে ব্যথা করছে। ইরার কথায় আকাশ আবারও ইরাকে কোলে নেয়।
কিন্তু এবার আকাশের থেকে একটু ভারী মনে হচ্ছে। আপনি হঠাৎ এভাবে হাঁটছেন কেন? ঠিক করে ধরুন আমাকে। ধরার মতো করে কিছু খুঁজেই পাচ্ছি না, সেজন্যই ধরতে পারছি না। এরপর ইরা কি যেন ভাবতে থাকে। বাবা শেষ হয়ে ইরা নিজে আকাশের ডান হাত নিয়ে ওখানে রাখে। এতে আকাশ কিছুটা অবাক হয়। অবাক হওয়ার কিছু নেই, অনেকটা পথ যেতে হবে, তাই আমি চাই না আমাকে কোলে নিয়ে আপনার অসুবিধা হোক। তবে এতটুকু বলবো, নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন। তাই হবে। এদিকে আকাশ ইরাকে নিয়ে হাঁটছে। অন্যদিকে এরা বারবার আকাশের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওখান থেকে ওরা সমুদ্রের কাছে রাস্তা চলে এলো। সমুদ্রের ওখানে বালু থাকায় এই জায়গায় কোনো গাড়ি নেই। ওখান থেকে ট্যাক্সি করে আকাশ ইরাকে হসপিটালে নিয়ে আসে। ওখানে ডক্টর ইরার পা বেঁধে দেয়, সাথেও বলে 4-5 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওইখান থেকে আকাশ ইরাকে নিয়ে বসেতে চলে আসে। ওখানে ইরাকে ওর রুমে নিয়ে গিয়ে দিয়ে আসে। আপনি তাহলে রেস্ট করেন, আমি খাবার রান্না করে আপনার জন্য ও একসাথে নিয়ে আসবো। আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে। কোনো ব্যাপার না। আকাশ ওইখান থেকে এসে ফ্রেশ হয়ে নেয়। এরপর রান্না করে ইরার কাছে যায় এবং ইরাকে খাইয়ে দেয়। এইদিকে ইরা খেতে খেতে কিছুটা চোখে পানি ফেলে দেয়। কাঁদছেন কেন? আমি আপনার কেউ হই না, অথচ আমার জন্য কত কি করছেন। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার ক্ষতি করতে চাননি শুধু। দেখুন, ওটার জন্য আমি দুঃখিত। আপনি একটা পিচ্ছিল জামা পরছেন, হাত দিয়েই ধরলেই পিচ্ছিল খায়, তাই ধরার জন্য। থাক, বলতে হবে না আর। এখন আমি একা একা থাকবো কি করে এখানে? খাবই বা কি? চিন্তা করবেন না, আমি আপনার জন্য না হয় খাবার নিয়ে আসবো, বাকি কাজটা না হয় একটু একটু হেল্প করে দিলেন। ঠিক আছে। তাহলে আমি যাই, রাতে দরকার হলে আমাকে কল দেবেন। নাম্বার তো নেই। 970, দরকার হলে কল দেবেন। আচ্ছা। আকাশ নিজের রুমে চলে আসে। ওই রাতে আকাশকে আসিফ কল দেয়। হ্যাঁ বলো আসিফ। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? কথাটা হলো, আপনাকে এখনই একবার অফিসে আসতে হবে। তাই বলে এত রাতে? জি স্যার, অনেক আর্জেন্ট। আচ্ছা, আসতেছি। এদিকে আকাশ অফিসে যাওয়ার আগে ইরাকে কল দিয়ে জিজ্ঞেস করে ওর কোনো সাহায্য লাগবে কিনা, কেননা আকাশ এখন বের হয়ে গেলে কখন আসে ঠিক নেই। কিন্তু ইরা জানিয়ে দেয় কোনো সমস্যা নাই। তাই আকাশ অফিসের দিকে চলে আসে। এত জরুরিভাবে রেখেছেন? তুমি যে দুজনকে তোমার সেফ হাউসে রেখেছো, ওরা এখন কোথায়? ওরা তো এখনো ওখানে আটকে আছে। আরো একটা মিশন আছে, ওইটা শেষ না হওয়া পর্যন্ত ওদের ছাড়ছি না। তাই বলে এতদিন ওদের আটকে রাখবে? দেখুন স্যার, আমি আগেও আপনাদের বলেছি, আমি শুধুমাত্র ওখানে কাজ করতে এসেছি। আপনারা আমাকে আমার দেশ থেকে নিয়ে এসেছেন কাজের জন্য, তাই আমি আমার মতো করে কাজটা শেষ করে চলে যাব। পথে যদি আপনারা এইভাবে কাজে ব্যাঘাত করেন, তাহলে আমি আমার দেশের সাথে কন্ট্রাক্ট করে চলে যাব। আরে তুমি রেগে কেন যাচ্ছ? ঠিক ঠিক আছে, তোমার যেভাবে কাজ করতে হয় সেভাবে কাজ করো, শুধু মাঝে মাঝে আমাকে একটু জানিয়ে রাখলেই হবে। প্রয়োজন হলে অবশ্যই জানাবো। তাহলে স্যার এখন চলেই। এদিকে আকাশ চলে আসে। ওইখান থেকে এসে বস্তিতে ওর রুমে চলে যায়। ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে এরার জন্য নাস্তা নিয়ে ওর রুমের দিকে যেতে থাকে। দরজা বন্ধ ছিল, তাই টোকা দিতেই খুলে গেল। ভিতরে গিয়ে দেখে ইরা মোবাইল টিপতেছে। ও, আপনি এসেছেন? তো এখন কেমন লাগছে? কিছুটা ভালো। এইগুলো খেয়ে রেস্ট করেন, আমি একটু বের হব। আস্তে আস্তে বিকাল হবে, তাই এই বক্সে আপনার দুপুরের খাবার আছে, এখানে পানি রাখা আছে, দুপুরে খেয়ে নেবেন। আশা করি অন্য কোনো সমস্যা হবে না আর। তা তো বুঝলাম, কিন্তু আমার তো গোসল করতে হবে, একা একা তো পারবো না। তাই আপনি যদি। তাহলে নাস্তা করে নিন, এদিকে আমি আপনার গোসলের ব্যবস্থা করতেছি। এরা নাস্তা করতে থাকে। অন্যদিকে আকাশ সবকিছু ঠিক করে নেয় ওয়াশরুমের ভেতরে। ইরার খাওয়া হয়ে গেলে ইরাকে ধরে নিয়ে ছোট্ট একটা আলমারির কাছে যায়। ওইখান থেকে ইরা জামা এবং যাবতীয় কাপড় নিয়ে নেয়। হয়ে গেছে। আবারও ইরাকে নিয়ে গিয়ে ওয়াশরুমের ভিতরে একটা চেয়ারে বসায়। ব্যান্ডেজ করা পাটা আর একটা চেয়ারের উপর রাখে, যাতে করে ওই পাটা না ভিজে যায়। কিছু না, তাহলে আমি যাই, এখানে সব রাখা আছে, কোনো সমস্যা হবে না। এরা গোসল শেষ করে জামা বদলি ওইগুলো ধুয়ে বের হয়। 45 মিনিট পর এরা বের হয়। এদিকে আকাশ ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ভেজা চুলে ইরাকে অনেক ভালোই লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমাকে ধরুন। আকাশ ইরাকে ধরে দড়ি তোর জামা কাপড়গুলো শুকানোর জন্য দেয়।
এরপর ইরাকে নিয়ে গিয়ে বিছানার উপর রাখে। তবে আজকে ইরাকে একটু বেশি সুন্দর লাগছে, কেননা আগে মুখ অনেকটা কালো ছিল, কিন্তু আজকে অনেক সুন্দর। কি দেখছেন? কিছু না, তাহলে আমি যাই। এখানে সব রাখা আছে, কোনো সমস্যা হবে না। আকাশ চলে আসে অফিসে। অফিসে সে আজকে আবারও আরেকজন লোক নিয়ে বেরিয়ে পড়ে, কেননা এই মিশনটা শেষে ওদের ছেড়ে দেওয়া হবে। তাই আজকে মিশনটা হবে জঙ্গলের ভিতরে। তাই আগের মতো সবকিছু নিয়ে নেয়। ওরা ওইখানে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছুই ওদের চোখে পড়ছে না। তাই ওরা একটা ক্যামেরা বের করে ওই ক্যামেরার সাহায্যে জঙ্গলের ভেতরে কোনো ধাতু থাকলে ওই ক্যামেরায় ধরা পড়বে। ঠিক তাই হলো। অনেক দূরে একটা ধাতুর সন্ধান পেল, তাই ওখানে চলে গেল। ওখানে গিয়ে ম্যানহোলের ঢাকনার মতো একটা প্লেট দেখতে পেল। ওই প্লেটটা সরিয়ে ওরা ভিতরে যেতে থাকে। তাও 10 জন এসেছে ওরা। ভিতরে গিয়ে এক এক ওরা সবাইকে মারতে থাকে। ওদেরও গুলি লাগে, কিন্তু পোশাক ব্লু প্রুফ হওয়ায় কোনো আঘাত ওদের লাগেনি। আসিফ, তুমি এদিকে যাও। 4 জনকে নিয়ে আমি বাকি 4 জনকে নিয়ে এদিকে যাচ্ছি। ওরা ভাগ হয়ে ভিতরে যেতে থাকে। এরপর ওইখান থেকে আবার আলাদা আলাদা ভাগ হয়ে ভিতরে গিয়ে একে একে ওদের সবাইকে মারতে থাকে। কিন্তু আজকে বাড়তি কোনো লোককে পেল না ওরা। তাই প্রতিটা জায়গায় বোম রেখে এসেছে, যার রিমোট দিয়ে ব্লাস্ট করবে। ওরা এখান থেকে বের হয়ে ওরা উপরে আসে এবং ওই জায়গায় ব্লাস্ট করে দেয়। এই খবরটা মিস্টার ডেভিলের কাছে পৌঁছে যায়, কেননা আকাশ যতগুলো আস্তানা ধ্বংস করেছিল সবগুলোই ডেভিলের ছিল। কার এত বড় সাহস যে আমার আস্তানায় ঢুকে হামলা করে? আব্বু, আমি খবর নিয়ে এসেছি। কি খবর, তাড়াতাড়ি বল। আব্বু, ওই ছেলে অথবা মেয়ে হবে। ওকে আমেরিকা থেকে আনা হয়েছে। তুই শুধু শিওর হয়ে বল, ছেলে না মেয়ে? এত সহজ না আব্বু। ওর নাম তো দূরের কথা, ওকে এখনো কেউ চোখেও দেখেনি। তাছাড়া ওই ছেলে মেয়ে কোন গ্রুপের হয়ে কাজ করে তাও জানি না। কোন পোশাকে আসে কেউ বলতে পারে না, কেননা ও সবাইকে মেরে ফেলে। তুই এই কথা জানলি কিভাবে? তুমি এত কিছু না জানলেও চলবে, তুমি সাবধানে থাকবে। আমি খবর নেওয়ার চেষ্টা করতেছি। এদিকে আকাশ মিশন শেষ করে ওই ছেলেগুলোকে ছেড়ে দেয় এবং চোখে কাপড় বেঁধে নিয়ে ভার্সিটিতে ফেলে দেয়। সন্ধ্যার দিকে আকাশ চলে আসে বস্তিতে। এই বস্তিতে আকাশ হয়তো আর অল্প কয়েকদিনের মেহমান, কিন্তু ইরার কথা মনে পড়তেই ও শিট, মেয়েটা তো ওই রুমে একা একা। গিয়ে দেখে আসি কি করে। ওরা রুম থেকে বের হয়ে আকাশ ইরার রুমের সামনে চলে আসে। ওইখানে এসে করা নাড়তেই ইরা কিছুক্ষণ পর দরজা খুলে দেয়। আপনি এত লেট কেন করলেন? কাজ ছিল সেজন্য। তা দুপুরে খেয়েছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে এরকম দেখাচ্ছে কেন? না, আসলে আমি কয়েকদিন পর চলে যাব অন্য আরেকটা দেশে। কেন যাবেন? আমার এক বন্ধু ওর চাচাকে বলে আমার একটা কাজের ব্যবস্থা করছে, তাই কিছুদিন পর আমি এই দেশ ছেড়ে চলে যাব। আকাশের কথা শুনে ইরার মন খারাপ হয়ে গেল। যাক, তাহলে তো ভালোই। আপনাকে অনেক মিস করব। আমিও। এই নিন রাতের খাবার, এগুলো খেয়ে নেবেন। একটা কথা বলবো? কি কথা? আজকে রাতে আমার সাথে ঘুমাতে পারবেন কি? কি বলছেন? পাশে বলতে আপনি ওখানে, আমি এখানে। তাই বলেন, কিন্তু বস্তির লোকেরা দেখলে কি বলবে? কিছু হবে না। আসলে রাতে উঠতে সমস্যা হয় তো, সেই জন্য আপনাকে থাকতে বলছি। আচ্ছা, তাহলে তাই হবে। তবে আমার উপরে কি এতটা ভরসা করা ঠিক হচ্ছে? ভরসা করতে পারছি বলেই তো থাকতে বলছি। তাহলে চলে আসবো। এদিকে আকাশ ওর কাজকর্ম আস্তে আস্তে অনেক গুছিয়ে নিয়ে। এদিকে আকাশ ইরার সাথে এই কয়দিনই থাকতে থাকতে ইরার প্রতি দুর্বল হয়ে পড়েছে, আর সাথে ইরাও। এদিকে আকাশের দেখাশোনার করার কারণে ইরা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন ইরা অনেক সুস্থ, হাঁটতে পারছে আগের মতো। কিন্তু সুস্থ হওয়ার পরও এখন আকাশের সামনে যেতে লজ্জা পাচ্ছে। কী জন্য লজ্জা পাচ্ছে তা পরের পর্বে বলবো। এখন চলুন একটু ভার্সিটিতে গিয়ে ঘুরে আসি। আকাশ ইরাকে নিয়ে ভার্সিটিতে যেতেই রোজা ডাক দেয়। আপনি আমাদের কেন ডাকছেন? ওই, তুই চুপ থাক। ইরা, তুই সারাদিন আকাশের সাথে কি সব সময় ওর সাথে থাকিস, ব্যাপারটা কি? কোনো ব্যাপার নেই, আমি জাস্ট অসুস্থ ছিলাম, তাই উনি কয়েকদিন আমার দেখাশোনা করেছে। কেন, তোরা কি দুজন একই ঘরে থাকিস? না, আলাদা আলাদা, কিন্তু একই বস্তিতে থাকি। আয়, তোর সাথে আমার কিছু কথা আছে, তাই ইরা একটু সাইডে গিয়ে দাঁড়া। কি কথা থাকতে পারে যে তার জন্য
আমাকে সাইডে গিয়ে দাঁড়াতে হবে? এই, তোকে যেতে বলছি, যা। ইরা কিছুটা ভয় পেয়ে যায়, কেননা ইরা ভালো করেই জানে রোজা অনেক খারাপ মেয়ে, কিন্তু আকাশের সাথে কি কথা থাকতে পারে ওর, তাই এরা বুঝতে পারছে না। কিছুক্ষণ পর ওদের দিকে তাকিয়ে দেখে আকাশ ওদের থেকে চলে আসছে। কি বলেছিল রোজা? তেমন কিছু না। ওই দিন আকাশ বস্তির রুমে সে ভাবতে থাকে, একদিকে আমি ভালোবাসি ইরাকে, অন্যদিকে রোজা ভালোবাসে আমাকে, কিন্তু আমি ইরার এখন আসল পরিচয় জানতে পারিনি। ও কি আসলেই ভালো মেয়ে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই সব কিছু না জানা অবধি আকাশ কিছু বলতে পারছে না, কেননা ইরার উপর আকাশের সন্দেহের জন্য কিছু হচ্ছে না। এদিকে আকাশ এই কয়দিনে ইরার উপর যত্ন নেয়, এরা ছোট ছোট আবদারগুলো কোলে নিয়ে হাঁটা, এইসব কিছুতে আকাশের অনেক ভালো লাগছে। এদিকে আকাশ মিশনের প্রায় শেষের দিকে, এখন শুধুমাত্র আকাশের যাওয়ার অপেক্ষা আছে, কেননা বাকি কাজটা এই দেশের সরকারই করবে। পরের দিন আকাশ ইরাকের ইউনিভার্সিটিতে যায়। তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? আমি 3 দিন পর চলে যাব এই দেশ থেকে। এই কথা শুনে এরা দু চোখ দিয়ে পানি পড়তে থাকে। এদিকে রোজা ওখানে এসে বলে, কোথায় যাওয়া হচ্ছে আকাশ? তা আমাকে কেন বলছো? বারে, আমাকে না বললে কাকে বলবে? হুম হুম। আমি যে তোমাকে ভালোবাসি, তুমি কেন তা বোঝো না? দেখুন, আমি আপনার মতো মেয়েকে কখনো ভালোবাসবো না, তাই আমাকে ভুলে যান। তাছাড়া আমি কয়েকদিন পর এমনিতেই চলে যাব, তা আমাকে ভুলে যাবেন। ইরা, ওঠো এখান থেকে। এইদিকে ওরা চলে আসে। ইরা আসে বস্তিতে, আর আকাশ চলে যায় অফিসে, কেননা ওইখানে ফাইল জমা দিতে হবে। এরপর বাকি কাজ ওরা করবে। তাহলে তুমি চলে যাচ্ছ, তাই তো? জি স্যার, যাচ্ছি। এই নাও 20 কোটি, তোমার পেমেন্ট করে দিলাম অ্যাকাউন্টে। আকাশের পাঞ্চগুলো নিয়ে চলে আসে। ওইখান থেকে বস্তিতে সে ব্যাগপত্র গুছিয়ে নেয়। ওই দিন রাতে আকাশ ইরার কাছে যায়, কিন্তু ইরা যে আকাশকে ভালোবাসে তা এখন ইরা বলেনি। তার উপর আকাশ নিজেও সন্দেহ করার কারণে বলতে পারেনি। ওরা অনেকক্ষণ ওখানে আড্ডা দেয়, কিন্তু ভালোবাসা নিয়ে কোনো কথাই ওরা বলেনি। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরার রুম পুরোই খালি। ওরা রুম থেকে সব জামা কাপড় উঠাও, শুধু টেবিলের উপর একটা চিঠি ছিল। তাই আকাশ চিঠিটা হাতে নেয়, সাথে চিঠিটা পড়তে থাকে। প্রিয় আকাশ, আশা করি ভালো আছো, কিন্তু যখন রুমে এসে আমাকে পেলে না, তখন হয়তো একটু দুশ্চিন্তা লেগেছে। কিন্তু চিঠি পড়ার পর হয়তো আরও খারাপ লাগবে, কারণ আমি এই বস্তি ছেড়ে চলে গেছি অনেক দূরে। তবে যাওয়ার আগে অনেকবার তোমাকে আমার ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাই মাঝে মাঝে তোমাকে ওই অধিকারটুকু দিয়েছি, যে অধিকার কোনো মেয়ে বিয়ের পর তার স্বামীকে দেয়, কিন্তু আমি তা তোমাকে আগেই দিয়েছি। কিন্তু তুমি আমার সেই ভালোবাসা বুঝতে পারোনি। আমি চলে যাচ্ছি অনেক দূরে, সেখানে হয়তো আমাকে তুমি খুঁজে পাবে না। তুমি আজকে চলে যাবে, সেজন্য আমি তোমার সামনে দাঁড়াতে পারবো না। তাই রাতেই বের হয়ে গিয়েছি। জানি তোমার খারাপ লাগছে, কিন্তু কি করব? যদি একবার ভালোবাসি কথাটা বলতে, তাহলে আমি তোমাকে যেতে দিতাম না কোথাও। দুজনে কাজ করি, ভালো জায়গায় থাকতাম, কিন্তু তা আর হলো না। জানি না কখনো আমাদের দুজনের দেখা হবে কিনা। সব শেষে বলবো, তুমি ভালো থেকো। আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইরা, আমি কি করে নিজের ভালোবাসার কথা বলবো তোমাকে? তুমিও কেন আমার ভালোবাসাকে বুঝতে পারোনি? এইদিকে রোজা ও পাবেল বস্তিতে আসে। ওই, তোর সাহস তো কম না? তুই রোজার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছিস? দেখ পাভেল, আমি আগেও বলেছি আমি রোজাকে ভালোবাসি না, আমি ইরাকে ভালোবাসি। তাহলে সে ইরা এখন কোথায়? ডাকো ওকে। জানি না কোথায়, আমার দেরি হচ্ছে, তাই আমাকে যেতে হবে। তা তো হচ্ছে না। এত তাড়াতাড়ি তোকে যেতে দেই কিভাবে? আমার প্রতিশোধ তো নিতেই হবে। কিসের প্রতিশোধ? ভুলে গেলি? প্রথম যেদিন এখানে এসেছিস ওই দিন আমাকে মেরেছিলি। আজকে তুই চলে যাচ্ছিস, তাই আমি তোকে মারবো। পাবেল ওর লোকজনকে নিয়ে আকাশের উপর আক্রমণ করে, কিন্তু আকাশের সাথে ওরা পেরে ওঠেনি। পাবেলকেও মেরে ওখানে শুইয়ে দেয় আকাশ। ওদের মেরে আকাশ এয়ারপোর্টে চলে আসে। ওইখান থেকে প্লেনে করে ওর দেশে চলে আসে। ওইখান থেকে আকাশ নিজের বাড়িতে চলে আসে। এই বাড়িতে কেউ থাকে না, শুধু আকাশ থাকে। এই বাড়িটা একদম সমুদ্রের ধারে, ওখান থেকে পুরো আকাশটা দেখা যায়।
এদিকে আকাশ ওখানে শুয়ে শুয়েই ইরার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তগুলো মনে করার চেষ্টা করছে। এইদিকে আকাশ ওর দেশে এসে কয়েকদিন রেস্ট করে ওর অফিসে যায়। ওই অফিসে গেলে সবাই আকাশকে ফুল দিয়ে বরণ করে। আকাশ নিজের রুমে চলে যায়, কিন্তু এখনও আকাশ অনেক আপসেট। ইরার কথা মনে পড়লেই আকাশের মনটা খারাপ হয়ে যায়। স্যার আপনি এখন আপসেট কেন? তেমন কিছু না, তুমি নিজের কাজ করো গিয়ে। এইদিকে আকাশ ওই দেশের সিবিআই প্রধান। মাঝে মাঝে অনেক মিশন আছে, সেগুলো আকাশ নিজেই হ্যান্ডেল করে। কিন্তু আকাশের এমন মর্মরা দেখে অনেকেই কিছু বুঝতে পেরে ও জিজ্ঞেস করে না ভয়ে। এদিকে আকাশের কাজকর্ম চলতে থাকে। ওইদিকে রোজাও চলে আসে আমেরিকায়। কেননা রোজা ওই দিন এয়ারপোর্টে গিয়ে আকাশের নাম দিয়ে টিকিট চেক করে জানতে পারে আকাশ আমেরিকায় আছে। তাই রোজা ও সব কিছু রেডি করে চলে আসে এখানে। ওখানে অনেক খোঁজ নয় আকাশের সন্ধান পায়, কিন্তু আকাশের পরিচয় এখনো জানতে পারেনি। পরের দিন আকাশের গাড়ির সামনে রোজাকে দেখতে পায় আকাশ, তাই গাড়ি থেকে নেমে, এই রোজা, তুমি এই দেশে কি করে এলে? তোমাকে ভালোবাসি, তাই তোমার টানে চলে এসেছি। দেখুন, আমি আগেও বলেছি আমি আপনাকে কখনো ভালোবাসবো না। যাকে ভালোবাসো তাকে ভালোবেসে কি পেয়েছো? সে যাওয়ার আগে তোমাকে একবার বলে যাওয়ারও প্রয়োজন বোধ করেনি, তাহলে কেন ওর জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবে? কে বলেছে আমি নিজের জীবন নষ্ট করে দিচ্ছি? আমার পথ ছাড়ুন। ছাড়বো না। তার আগে বলো, এখানে এসে কি এমন কাজ করো যে 1 মাসে গাড়ি কিনতে পেলে, তাও এত দামি? দেখো, পথ ছাড়ো, নয়তো খারাপ হয়ে যাবে। তাই নাকি? দেখি কি করতে পারো। পুলিশ, এদিকে আসো। জি স্যার, বলেন। এই মেয়েটাকে এখান থেকে সরাও। এই যে ম্যাম, এখান থেকে সরে দাঁড়ান। না, আমি সরবো না। ও যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত সরবো না। রোজা না সরে দাঁড়ালে পুলিশ ওকে জোর করে পাশে সরিয়ে নেয়। এতে করে আকাশ ওর বাড়িতে চলে আসে। এইদিকে আকাশ বাড়িতে এসে ভাবে, রোজা তো ঠিকই বলেছে, আমি কেন ওর জন্য অপেক্ষা করব? কিন্তু ইরার চিঠির শেষের কথাটা আকাশকে অনেক ভাবায়। তাই আকাশ সিদ্ধান্ত নেয় আবারও লন্ডনে ফিরে গিয়ে ইরাকে খুঁজতে বের করবে। তাই আকাশের অফিসে জানিয়ে দেয় কেউ যেন ওকে না খুঁজে। ওই দিন আকাশ রোজার সাথে দেখা করে রোজাকে বলে, আমি লন্ডনে আবার ফিরে যাচ্ছি। ওখানে যদি ইরাকে খুঁজে পাই তবেই আমি ইরাকে বিয়ে করব, যদি না পাই তাহলে তোমার কথা ভেবে দেখবো। ঠিক আছে, তবে আমিও তোমার সাথে যাব। এইদিকে আকাশ রোজাকে নিয়ে লন্ডনে যাওয়ার জন্য ফ্লাইট রেডি করে। অন্যদিকে ইরা এখন বর্তমানে লন্ডনেই আছে। ইরা এতদিন একটা মিশনে ছিল, মিশনটা এরা শেষ করতে পারেনি। তাই ইরাকে অনেক লোকই খুঁজতেছে মেরে ফেলার জন্য। তাই এরা ওই দেশে গা ঢাকা দিয়ে চলাফেরা করে। কেননা ওকে এখন ওই মেয়ের মাফিয়ার সাথে প্রশাসনের লোকজনও খুঁজতেছে। এর কারণও আপনারা বুঝতে পারবেন, জানতেও পারবেন। তবে একটু ধৈর্য ধরেন, ধীরে ধীরে বুঝতে পারবেন। এইদিকে আবারও লন্ডনে চলে আসে। লন্ডনে এসেই সবার আগে চলে আসে সিবিআই অফিসে। ওখানে আসাতে রোজা একটু বেশি অবাক হয়। তাই রোজা প্রশ্ন করে বসে, আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? দরকার ছিল তাই এসেছি। না মানে, ওকে খোঁজার জন্য পুলিশের সাহায্য নিতে পারি, তাহলে এই অফিসে কেন? আগে ভেতরে চলেন, তারপর না হয় সব বলবো। ওরা অফিসের ভিতরে চলে যায়। ওইখানে আকাশ রোজাকে একটা জায়গায় বসিয়ে রেখে ভিতরে বড় স্যারের সাথে দেখা করার জন্য চলে যায়। এদিকে বড় স্যারকে আকাশ দেখেই চিনতে পারে, তাই আকাশকে প্রশ্ন করে বসে, এ কি আকাশ, তুমি এখানে? তোমার তো এখন আমেরিকায় থাকার কথা, তাহলে তুমি এখানে কি করছো? স্যার, আমার একটা সাহায্য লাগবে। বলো আকাশ, কি সাহায্য লাগবে? তোমার জন্য আমার টিম সর্বদা কাজ করতে প্রস্তুত। আমাকে একটা মেয়ের সন্ধান এনে দিতে হবে। নাম কি মেয়েটার? তাছাড়া মেয়েটা করে কি? মেয়েটার নাম ইরা, কিন্তু কি কাজ করে তা জানি না। এবং কি ওই মেয়েটা আমার সাথে ভার্সিটিতে পড়তো, কিন্তু কয়েকদিন ধরে ওকে দেখতে পাচ্ছি না। আমাকে না বলে মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল। মেয়েটার ছবি থাকলে দিয়ে যাও, আমি চেক করে জানাবো তোমাকে। এই নিন স্যার ওর ছবি। আমি তাহলে কয়েকদিন পর আসবো, আপনি একটু খুঁজে দেখবেন। দেখবো, কিন্তু তুমিও নিজের খেয়াল রাখবে। কারণ কি? কারণ অনেকে তোমার নাম জেনে গেছে এবং অনেকে তোমার ছবিও দেখেছে, তাই সাবধানে কাজ করবে, কেউ যেন বুঝতে না পারে। তাহলে আমি আসি। আকাশ ওখান থেকে চলে আসার সময় রোজাকে নিয়ে বের হয়ে যায়। যদিও রোজা অনেকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু আকাশ প্রশ্নের উত্তর দেয়নি। ওরা ওইখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ রোজাকে নিয়ে বের হয়ে যায়। এইদিকে যতই দিন যাচ্ছে আকাশের টেনশন বাড়ছে, তাই ওখান থেকে চলে আসে ওরা।
এদিকে ইরা একটা বাড়িতে আছে, না কারোর সাথে কথা বলতে পারছে, না বাড়ি থেকে বের হতে পারছে। এভাবে 5 দিন পর আকাশকে ডাকা হয় অফিসে। ওইখানে এসে আকাশ, স্যার বলেন, কোনো খোঁজ খবর পেয়েছেন কি? তোমাকে কি করে যে বলবো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে স্যার? তুমি যাই খুঁজছো ওই মেয়েটা কোনো বস্তিতে থাকে না, ও অন্য একটা দেশে থেকে এসেছে, তাও তোমার মতো মিশনে। কিন্তু ওর পরিচয় ফাঁস হয়ে যাওয়াতে ওই দেশের লোক ওকে ফিরিয়ে নিচ্ছে না। তার উপর এখন এই দেশ থেকে মামলা করা হয়েছে। ওই মেয়েটা যেহেতু একজন অফিসার, তাই ও সব রকম চালাকি জানে। তাহলে এটা তো বলতে পারবেন ও কোন দেশের এবং কোন ফোর্সের হয়ে কাজ করে? আকাশ, ও তোমার দেশের এবং ও একজন এজেন্ট। যখন কোনো এজেন্ট কোনো মিশনে যায় তখন তার পরিচয় গোপন রাখতে হয়, কিন্তু এই মেয়েটা নিজের পরিচয় গোপন রাখতে পারেনি, কেননা ও কোনো ছেলেকে ভালোবেসে ফেলেছে। তাই ওর পরিচয় ফাঁস হয়ে ওকে এজেন্সি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন এই দেশের পুলিশ ও মাফিয়া ওকে খুঁজছে, কিন্তু তুমি ওই মেয়েটাকে কেন খুঁজছো? কারণ ও যাকে ভালোবাসে ছেলেটা আমি। ও আমার পরিচয় না জেনে আমাকে ভালোবাসে, কিন্তু ও চলে যাওয়ার আগে একবারও আমার কাছে ওর সমস্যার কথা বললো না। হয়তো ভেবেছো তুমি বস্তিতে থেকে ওর সাহায্য কি করে করবে। আমার একটা কথা রাখবেন? কি কথা? ওর উপর থেকে মামলাটা তুলে নেন, এরপর বাকি কাজটা আমি করব। ওকে খুঁজে পেলে আমি ওকে আমার দেশে নিয়ে চলে যাব। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি এখন থেকে মামলা ক্যান্সেল করে দিচ্ছি। এখন মাফিয়ার হাত থেকে ওকে বাঁচাতে পারলে বাঁচাও, কারণ ও কোথায় আছে তা আমরা কেউ জানি না। ধন্যবাদ, বাকিটা আমার উপর ছেড়ে দিন। ওই দিন আকাশ সেই আগের বস্তিতে চলে আসে। ওখানে ইরা যে রুমে থাকতো ওইখানে আসে। ওইখানে এসে আকাশ ওই রুমটা ভালো করে দেখতে থাকে। ওখানে আকাশ তেমন কোনো ক্লু পায় না, শুধু বিছানায় যে কিছু ছবি পায়। ওই ছবিগুলোর পেছনে সিল দেখে আকাশ ইন্টারনেটে ওই জায়গা খুঁজে বের করে। ওইখান থেকে আকাশ সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি পারে ওইখানে গিয়ে ইরাকে খুঁজবে। ওই দিন আকাশ ওইখানে চলে আসার জন্য বস্তি থেকে বের হয়, তখন সামনে পাবেল এসে দাঁড়ায়। এ কি, তুই আবার এসেছিস এই বস্তিতে? তোর না অন্য দেশে যাওয়ার কথা? যাওয়ার কথা, কিন্তু কিন্তু কি? কিছু না, এখন বল তুই এখানে কেন? তা তোকে না জানলেও চলবে। এখন এখান থেকে সর, আমি এই বস্তিটা ভেঙে ফেলবো। আমি থাকতে তা তো হবে না। আমাকে কে আটকাবে? তুই? তাহলে শুনে রাখ, তাহলে আজকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবি না। এই বলে ওরা আকাশকে মারতে থাকে, কিন্তু আকাশও কম না, ওদের ইচ্ছে পরিমাণে মারতে থাকে। এদিকে পুলিশ ওখানে চলে আসে। পুলিশ এসে আকাশকে ধরে নিয়ে যায়। এদিকে আকাশের নামে অনেক ধরনের মিথ্যা মামলা দিয়ে দেয়, তার টিভিতে দেখাচ্ছে। ওই সময় ইরাও টিভি দেখছিল। ওই নিউজ দেখে ইরা তো চমকে ওঠে, কেননা যেখানে আকাশ এখন অন্য দেশে থাকার কথা, সেখানে কিনা আকাশ এখন লন্ডনে, তা এখন পুলিশের কাছে। এই জন্য ইরার কান্না পাচ্ছে। এদিকে ইরা কি করবে কিছুই বুঝতে পারছে না, কারণ পুলিশ এখন ইরাকেও খুঁজতেছে। তাই ইরা নিজে থেকে কিছু করতে পারছে না। তাই ইরা ঠিক করে, ওরা আমার আকাশকে ধরে রাখতে পারবে না। আমি ওকে যে করেই হোক ছাড়াবো। দরকার হলে আমি ওই পুলিশ স্টেশনে যাব, তবু আমাকে জেলে যেতে হলে যাব, কিন্তু আকাশকে আমি জেলে থাকতে দিব না। এদিকে ইরা ওখান থেকে বের হয়ে চলে আসে উকিল নিয়ে ওই পুলিশ স্টেশনে। ওখানে উকিল নিয়ে এসে দেখে জেলে কেউ নেই। তাই উকিল পুলিশের সাথে কথা বলে জানতে পারে আকাশকে নাকি ওইখান থেকে সিবিআই লোকেরা এসে নিয়ে গিয়েছে। তাই এরা আরও ভেঙে পড়ল। তবে এরা আশ্চর্য হলো যে ওকে কেউ গ্রেপ্তার করছে না সেজন্য, কেননা যেখানে ওকে দেখলেই মেরে ফেলার অর্ডার ছিল সেখানে কিছুই হচ্ছে না সেজন্য। ওই দিন এরা আবার ওই আগের জায়গায় এসে কাঁদতে থাকে। এদিকে আকাশ, স্যার বুঝলাম না, যেখানে ওই পাভেলকে অ্যারেস্ট করার কথা সেখানে কিনা পুলিশ আমাকে গ্রেপ্তার করলো, তাও এতগুলো মামলা দিয়ে। আসলে রকির বাবার অনেক ক্ষমতা, সেজন্য পুলিশ রকিকে কিছু বলেনি, তাই ওর বাবার ক্ষমতা বলে এই সব করেছে। কিন্তু ওকে আমি কি করে যে খুঁজে বের করব কিছুই বুঝতে পারছি না। এদিকে ওরা কথা বলতেছে, অন্যদিকে থানা থেকে সিবিআই অফিসের কল দেওয়া হয়েছে। জি বলুন, আমি সিবিআই হেড অফিসার বলছি। স্যার একটা কথা বলার ছিল। কি কথা? স্যার একটা কথা হচ্ছে, আপনারা যে ছেলেটাকে নিয়ে আপনাদের জেলে নিয়ে গেছেন, ওই ছেলের জামিনের জন্য একটা মেয়ে এসেছিল। পরে যখন আমি আপনাদের কথা বলেছি তখন মেয়েটা ওখান থেকে চলে গেল। আচ্ছা, মেয়েটার কোনো ঠিকানা বা উকিলের কোনো নাম জানো কি? না স্যার, তবে উকিলের ভিজিটিং কার্ড আছে আমাদের কাছে। অনেক ভালো। এখন একটা কাজ করেন, যত তাড়াতাড়ি পারেন ওই উকিলকে আমাদের সামনে পাঠিয়ে দিন। জি স্যার, আমি তাহলে এখনই পাঠিয়ে দিচ্ছি। এদিকে পুলিশের সাথে কথা বলে আকাশকে বলতে থাকে, আকাশ, একটা মেয়ে তোমার খোঁজ নেওয়ার জন্য এসেছে পুলিশ স্টেশনে। কি বলেন, নাম কি মেয়েটার? ওই ব্যাপারে তো কিছু জানি না, কেন মেয়েটার নাম ওরা জানে না,
তবে চিন্তা করো, মেয়েটা যে উকিলকে ঠিক করেছে, সে উকিলকে এখানে আসতে বলেছে। এটা অবশ্যই ভালো কাজ করছেন। এবার ওই উকিলের মাধ্যমে আমরা পৌঁছাতে পারবো। এদিকে উকিল ফোন পেয়ে সিবিআই অফিসের দিকে আসতে থাকে। অন্যদিকে এরা রুমে বসে কাঁদতে থাকে। কেন এরা আকাশকে বাঁচাতে পারেনি, সেজন্য ওরা অনেক কষ্ট হচ্ছে। এদিকে উকিল সিবিআই অফিসে আসে। তখন উকিল ওদের বড় স্যারের রুমে পাঠিয়ে দেওয়া হয়। স্যার আমাকে ডেকেছেন কি? দেখেছি। স্যার আমার গতকাল যে মেয়েটি তোমার সাথে পুলিশ স্টেশনে এসেছিল, ওই মেয়েটি কোথায় এবং ওই মেয়েটির নাম কি? স্যার এই মেয়েটি কোথায় থাকে তা তো আমি জানি না, কিন্তু ওর নাম হচ্ছে ইরা। ইরা নামটা শুনে আকাশের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। আচ্ছা, ওর নাম্বার তো আপনার কাছে থাকবে? জি স্যার, এটা ওর নাম্বার। আকাশ নাম্বারটা নোট করে। নোট করার পর ওই নাম্বারের লোকেশন চেক করে। লোকেশন চেক করে আকাশ গাড়ি নিয়ে চলে যায় ওই ঠিকানায়। ওখানে গিয়ে আকাশ দেখে একটা পুরনো বাড়ি। তাই বাড়ির দিকে যেতে থাকে। বাড়ির দরজা টোকা পড়তেই ইরা কিছুটা ভয় পেয়ে যায়। কেননা এখানে মানুষ আসতো দূরের কথা, কোনো জন্তু আসবে না। তাই ইরা ধীরে ধীরে বন্দুক তাক করে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে আকাশকে দেখে ইরা হাত থেকে বন্দুক পড়ে যায়। আকাশকে ইরাকে জড়িয়ে ধরে। ইরাও আকাশকে জড়িয়ে ধরে। ইরা, তুমি এখানে কেন? আমি যে অসহায় হয়ে গিয়েছি, আমি কখনো আমার দেশে ফিরতে পারবো না। চিন্তা করো না, আমি তোমার ফেরার ব্যবস্থা করে দেবো। এখন চলো এখান থেকে। কোথায় যাব বলো তো? এখানকার সব পুলিশ আমাকে খুঁজছে, সাথে মাফিয়ার লোকজনও। তোমাকে ভাবতে হবে না, এখন চলো আমার সাথে। কোথায়? কিন্তু তুমি সিবিআই অফিসার থেকে আসলে কিভাবে? তার উপরে ওদের ব্যবহার করা গাড়ি। পরে বলবো, এখন ওঠো তাড়াতাড়ি। এদিকে ইরা গাড়িতে উঠলে আকাশ গাড়ি চালাতে থাকে। এতে করে ওরা অনেক কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওরা সিবিআই অফিসে চলে আসে। আকাশ ইরাকে নিয়ে ভেতরে চলে যায়। ওইখানে বড় স্যারের কাছে যায়। স্যার, ওকে নিয়ে এসেছি। আপনি একটা কাজ করেন, ওর জন্য পাসপোর্টের ব্যবস্থা করেন। হয়ে যাবে। তাহলে এই ফর্মটা পূরণ করে দিয়ে যাও, আর 5 দিন পর এসে নিয়ে যেও। আর পুলিশের কোনো সমস্যা হবে না। তুমি ফর্ম পূরণ করে দিয়ে আকাশের সাথে চলে যাও। ইরা তাড়াতাড়ি করে ফর্ম পূরণ করে দেয়। ফর্ম পূরণ করা শেষ হলে আকাশ ওকে নিয়ে বসতে চলে আসে, যেখানে ইরাও আকাশ আগে থাকতো। তবে এবার আকাশ ইরাকে নিয়ে চলে আসে আকাশের রুমে। ওইখানে ওরা রুমে এসে আকাশ ওর সিক্রেট রুমে ইরাকে নিয়ে ঢোকে। ওয়াও, কত সুন্দর এই রুম! উপরে কি আর ভিতরেই কি? ঠিক তাই। এখন তুমি এখানে থাকবে 5 দিন। তোমাকে কোথাও বের হতে হবে না। তুমি এখানে থাকবে, সবকিছু আমি দেখবো। কিন্তু তোমার পরিচয় কি আকাশ? তা তো তুমি বলে না। আমেরিকায় গিয়ে না হয় তোমাকে আমার পরিচয়টা দেবো। তাই বলে এত লেট? কিন্তু তুমিও কি ওই দেশে যাবে? তা তুমি দেখতেই পাবে। এখন তুমি রেস্ট নাও। আমি বরং এই 5 দিনে অনেক কাজ আছে যা আমাকে এখন করতে হবে। কি কাজ? তোমাকে যারা ফাঁসিয়েছে ওদের তো শাস্তি দিতেই হবে। কিন্তু ওদের না শাস্তি দিতে গিয়ে তোমার না কোনো ক্ষতি হয়ে যায়? কিছুই হবে না, তুমি এখানে থাকো, আমি ফিরে এসে কথা বলবো। এইদিকে আকাশ চলে আসে। অন্যদিকে ইরা ভেতরে দেখতে থাকে। আকাশ প্রথমে রোজার সাথে দেখা করে। রোজার সাথে কিছুক্ষণ কথা বলতে থাকে। তাহলে তুমি ইরাকে পেয়ে গিয়েছো, তাই তো? হ্যাঁ তাই। আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না, তাই তুমি আমাকে ভুলে যাও। তার উপর আমি এখানে 5 দিন আছি। এই 5 দিনে আমার কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ করতে হবে। একটা কথা বলবো? কি কথা? তোমাকে সারা জীবনের জন্য পাবো না, কিন্তু এই 5টা দিন আমি তোমার সাথে কাটাতে চাই। এই 5 দিনে অনেক বিপদ হতে পারে তোমার, তাই তোমাকে ওই বিপদের মুখে তো ফেলতে পারে না। তবুও আমি থাকতে চাই। রোজার অনেক জোরাজোরিতে আকাশ রাজি হয়। ওই দিন আকাশ সব জায়গায় খোঁজ নিতে থাকে। কি করে ইরার ব্যাপারটা সবাই জেনে গেল এইটা নিয়ে। এইদিকে একদিনে কোনো সূত্র পেল না। তাই সন্দেহ যাওয়াতে আকাশ রোজাকে ওর বাসায় নামিয়ে দিয়ে চলে আসে বস্তিতে। ওইখানে রুমে এসে ক্রিকেট রুমে চলে আসে। ওইখানে দেখে ইরা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। ঘুমান্ত অবস্থায় রেখে অনেক সুন্দরই লাগছে। আকাশ খাবারের প্যাকেটগুলো পাশে রেখে ফ্রেশ হয়ে চলে যায়। ওইখান থেকে এসে আকাশ ইরাকে ওর বুকের উপর রাখে এবং খাবার খাওয়াতে থাকে। ইরাও ঘুমের ঘোরে খেতে থাকে। খাওয়া শেষ হলে আকাশ ইরাকে পানি খাইয়ে দেয়। পানি খেয়ে ইরার ঘুম ভেঙে যায়। তুমি আমি কোনো সমস্যা? এইভাবে না নিয়ে এইভাবে তো নিতে পারতে। এরকম তো বাচ্চাদের শুয়ে খাওয়ায়, তুমি তো বাচ্চা না, তাই তোমাকে এরকম করে খাওয়ালাম। এখন তুমি এখানে ঘুমাও, আমি উপরে রুমে গিয়ে ঘুমাই।
দুজনেই এখানে ঘুমাবো। বিয়ের আগে একই বেডরুমে? এর আগেও তো ঘুমিয়েছি, তাহলে এখন ঘুমালে কি হবে? যদি কিছু হয়ে যায় তখন কি হবে? যাই হয়ে যাক না কেন, আমি মেনে নিব। তুমি এখন আমার সাথে ঘুমাবে। আকাশ কোনো উপায় না পেয়ে ইরার সাথেই শুয়ে থাকলো। সকালে আকাশ ইরাকে ওর বুকে দেখতে পেল। কেন ইরা আকাশের বুকের উপর মাথা রেখেই শুয়ে আছে। ইরাকে ওখান থেকে সরিয়ে আকাশ ফ্রেশ হতে চলে যায়। ওইখান থেকে চলে আসে দেখে ইরা এখনও ঘুমাচ্ছে। তাই আকাশ নাস্তা বের করে রেখে দিয়ে বেরিয়ে পড়ে। এদিকে 2 দিন আকাশ অনেকটা তথ্য জোগাড় করে ফেলেছে, কে ওর পিছনে থাকতে পারে। এভাবে অনেক খোঁজাখুঁজির পর আকাশ আস্তে আস্তে ওর লক্ষ্যে পৌঁছাতে থাকে। রোজা, আমি লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় লাগবে না। আমার মনে হয় এবার তোমাকে এখান থেকে যাওয়া প্রয়োজন। কি বলছো আকাশ? আমি তো চেয়েছি তোমার সাথে বাকি দিনগুলো থাকবো। কিন্তু ওই দিনগুলো যে অনেক ভয়ঙ্কর তা তো তুমি নিজেও দেখলে। তাতে কি, দরকার হলে তোমার জন্য মরতেও রাজি আছি। তোমাকে মরতে হবে না, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, তুমি কোনো চিন্তাই করো না। তাই যেন হয়। এইদিকে 2 দিন কেটে যায়। আকাশ ওর লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। আকাশ আজকে জেনে গিয়েছে কারা ইরার এই অবস্থার জন্য দায়ী। আকাশ ওখানে যাওয়ার আগে রোজাকে আসিফের কাছে দিয়ে যায়। আসিফ, রোজাকে তোর আমানতে রেখে গেলাম, ওর খেয়াল রাখিস। চিন্তা করবেন না আপনি, আমি ওনার খেয়াল রাখবো। আর হ্যাঁ, আমি ফিরে না আসা পর্যন্ত ওর খেয়াল রাখিস। আকাশ ওখান থেকে চলে আসে। পাবেলের রাস্তা নেয়, সেখানে ডেভিলও আছে। বাহ, তোর সাহস তো কম না। তাহলে খুঁজে খুঁজে আমাদের কাছে চলে এসেছিস, কিন্তু এখান থেকে বেঁচে ফিরবি কি করে? ওটা আমার উপর ছেড়ে দে। তুই শুধু এটা ভাবা, তুই বাঁচবি কি করে। কার এত বড় সাহস যে আমার ছেলেকে মারার হুমকি দেয়, তাও আবার আমার সামনে? শুধু আপনার ছেলেকে কেন, আপনাকেও মারবো মিস্টার ডেভিল। তোর এত বড় সাহস, এখানে এসে কিনা তুই আমাদের হুমকি দিচ্ছিস? এই, তোরা কে আছিস? একে এখানেই মেরে ফেল। ডেভিলের কথায় ওরা আকাশকে মারতে থাকে, কিন্তু আকাশ ওদের সবাইকে মারতে থাকে। ওদের এক এক করে সবাইকেই প্রায় মেরেই ফেলে। এখন শুধুমাত্র বাকি আছে পাবেল ও ডেভিল। আকাশের সাথে ওদেরও মারামারি হতে থাকে। ওরা গুলি করলে আকাশের হাতে লেগে গুলি বেরিয়ে যায়। এতে করে অনেক রক্ত বেরোতে থাকে। আকাশ হাতটা পেঁচিয়ে নেয়। এরপর আকাশ ওইখান থেকে একটা পিস্তল বের করে ওদের মারতে থাকে। ওদের মারা শেষ হলে আকাশ ওইখান থেকে বের হয়। ওইখান থেকে বের হলে কিছু লোক আকাশকে নিয়ে হসপিটালে আসে। ওখানে সবাই ছিল, রোজা, আসিফ, ইরাও, বড় স্যারও ছিল। আকাশের সাথে ব্যান্ডেজ করে নিয়ে আসা হয়। এদিকে আকাশ ওইখানে শুয়ে আছে। কিছুক্ষণ পর সবাই আসে। এই না তোমার পাসপোর্ট। ওটা ইরার হাতে দিন, আমি আজকে দেশে ফিরে যাব। যাওয়ার আগে আসিফ, আমি চাই তুমি রোজাকে বিয়ে করো। মেয়েটা অনেক ভালো, আর রোজা, আসিফ ছেলেটাও অনেক ভালো। ওকে বিয়ে করে তুমি সুখী থাকবে। তুমি যেহেতু বলেছো, তাহলে আমি রাজি আছি। স্যার, উনি যেহেতু রাজি, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে স্যার, আমার যাওয়ার ব্যবস্থা করেন। এখন থেকে হেলিকপ্টার তোমাদের এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাবে, আর ওইখান থেকে বিমান করে আমেরিকা। এরপর হেলিকপ্টার এসে আকাশ ইরাকে নিয়ে যায়। ওখান থেকে ওরা বিমানে বসে। ওখানে বসার পর ওরা কথা বলতে বলতে আমেরিকা চলে আসে। ওইখানে আকাশ ইরাকে নিয়ে ওর বাসায় চলে আসে। এটা কার বাড়ি? কার? আমার বাড়ি। কি, এত বড় বাড়ি? এটা তোমার? তার মানে তুমি এখানে থাকতে? জি ম্যাডাম, তুমি যদি চাও আমি তোমাকে আবার তোমার এজেন্সিতে ঢুকে দিতে পারি। না, আমি আর ওদের হয়ে কাজ করব না। আমার পরিচয় ফাঁস হওয়াতে ওরা যা করো, এরপর আর ওদের সাথে যোগাযোগ করতে পারবো না। কিন্তু তুমি এখানে কি চাকরি করো? কালকে তুমি আমার সাথে গেলেই দেখতে পারবে, কিন্তু তার আগে আমাদের বিয়েটা করে নিই। বিয়ের কথা শুনে এরা কিছুটা লজ্জা পেয়ে যায়। তুমি যখন বলছো তাহলে তাই হবে। এদিকে ওরা বিকালে চলে আসে কাজে অফিসে। ওইখানে ওরা বিয়ে করে। ওই রাতে ওদের বিয়ে হয়ে যায়। পরের দিন সকালে আকাশ ইরার চোখ বেঁধে নেয়। এরপর গাড়ি চালিয়ে নিয়ে আসে আকাশ ওই অফিসের দিকে। অফিসের সামনে এসে চোখের বাঁধন খুলে দেয়। ইরা সামনে তাকিয়ে, ওয়াও, তুমি সিবিআই অফিসার, তাও এখানকার? শুধু অফিসার না, এই অফিসের চেয়ারম্যান। কি? এখন ভেতরে এসো। আকাশ ভিতরে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ওইখান থেকে ওরা বাসায় চলে আসে এবং সুখে সংসার করতে থাকে। এইভাবে শেষ হয় একটা ছেলের সিবিআই অফিসার হয়ে বসে থাকার কাহিনী। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। গল্পের শেষটা সবার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ সব গল্পের শেষ একরকম হয় না।